আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ইতিহাস বিভাগের BHIC পেপারে 107 এর পলিটিক্যাল ফরমেশনস অর্থাৎ এই সময়কার দিল্লি সুলতানি সাম্রাজ্যের রাষ্ট্রীয় কাঠামো, তার অভিব্যক্তি এবং সেই সময়কার বিভিন্ন রাজবংশ কোন কোন সময় রাজত্ব করেছেন এবং তাদের প্রশাসনিক ক্ষমতা কতদূর বিস্তৃতি লাভ করেছিল এবং তার সঙ্গে সঙ্গে সেই সময়কার ঐতিহাসিক তথ্যগুলি আলোচনা করে নেব। এক্ষেত্রে আমরা ইউনিট 2 আর ইউনিট 3 একসাথে আলোচ্যযোগ্য বলে মনে হয়। 1206 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানির প্রতিষ্ঠার থেকে প্রায় 1556 পর্যন্ত দ্বিতীয় পানিপথের যুদ্ধ, এই সময় প্রায় 6টি রাজবংশ রাজত্ব করেছিল। ইলবাড়ি তুর্কি, খলজি, তুগলক, সৈয়দ, লোধি এবং সুর বংশ, এবং এই প্রত্যেকটি বংশের রাজত্বকাল তাদের ক্ষমতা খর্ব করে মুঘলরা ক্ষমতায় এসেছিল প্রায় 1526 থেকে 1540 পর্যন্ত। 1206 যখন তুর্কিরা বাংলা লক্ষণাবতী, রাজস্থান, আজমির, রণথম্বর, দক্ষিণের উজ্জয়িনী, পশ্চিমের মুলতান, সিন্ধু পর্যন্ত রাজ্য বিস্তার করে এবং তুর্কিদের প্রায় সমস্ত জায়গাতেই ভারতীয় সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। এদের মধ্যে যিনি দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রথম এবং প্রধান শাসক ছিলেন, তিনি ছিলেন কুতুবউদ্দিন আইবক। মঈনুদ্দিন মোহাম্মদ ঘুরি তার প্রিয় কৃতদাস কুতুবউদ্দিন আইবক মৃত্যুর পরেই লাহোরে আমিরদের সমর্থন নিয়ে সুলতান হিসেবে নিজেকে ঘোষণা করেন এবং তরাইনি দুই যুদ্ধে এবং পরবর্তীকালে উত্তর ভারতের সুলতানি রাজত্বের বিস্তারে তার বিশিষ্ট ভূমিকা ছিল। ভারতের রাজনীতিতে তার প্রাধান্য ছিল, তিনি সৈন্যবাহিনীর প্রধান হিসেবে কাজ করেছিলেন এবং মইজুদ্দিন সহকারী হিসেবেও তিনি কাজ করেছিলেন, কিন্তু তিনি তার মনোনীত এবং উত্তরাধিকার ছিলেন না এবং সেই সময়কার বিভিন্ন নিয়ম অনুযায়ী যদি দিল্লির সিংহাসনে কোনো সুলতানকে বসতে হয় তাহলে তাকে অল্পকালের মধ্যেই শাসক সুলতান গিয়াসউদ্দিন মোহাম্মদ তাকে কৃতদাসত্ব থেকে মুক্তি দেয় এবং এই নিয়ম অনুযায়ী কৃতদাসত্ব থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত কোনো সার্বভৌম শাসক রূপে তার পদাধিকার, মান্যতা বা গ্রহণযোগ্যতা লাভ করতে পারত না। মুসলিম আইনে একজন কৃতদাস শাসক হতে পারে না এবং অধ্যাপক ABM হাবিবুল্লাহ লিখেছেন যে সেই সময় ভারতে প্রতিষ্ঠিত তুর্কি রাজ্য আভ্যন্তরীণ এবং বিভিন্ন ধরনের বৈদেশিক সমস্যার মধ্যে দিয়ে চলেছিল। দিল্লি সরকার তখনও সুপ্রতিষ্ঠিত ছিল না, তুর্কি নেতাদের মধ্যে ঐক্যবদ্ধেরও অভাব ছিল, ফলে ঘুরির নতুন সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ যোগ্য এবং দক্ষ ছিলেন না। মধ্য এশিয়ার খোয়ারিজম শাসক শক্তিশালী হয়ে ওঠে এবং গজনি দখলের কথা তিনি ভাবেন। এই পরিস্থিতিতে গাঙ্গেয় উপত্যকার বহু হিন্দু নেতা তুর্কিদের বিরোধিতা করার ক্ষমতা রাখে এবং পূর্ব দিকে মুসলিম শক্তির উপর বিরাট বিপর্যয় নেমে আসে। দূরত্ব এবং খলজিদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য বাংলা এবং পূর্ব ভারতের মুসলিম শক্তির অগ্রগতি অনেক সময় ব্যাহত হয়েছিল বলে মনে করা হয়। মঈনুদ্দিন মৃত্যুর সময় সিন্ধি এবং পাঞ্জাবের কিছু অংশ এবং গাঙ্গেয় উপত্যকার উপর তুর্কিদের প্রাধান্য ছিল, সেখানে রাজপুত প্রতিরোধের ক্রমশ শক্তিশালী হয়ে আসছিল এবং তার সঙ্গে সঙ্গে মনে করা হয় যে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির কোনো পুত্র সন্তান ছিল না। তার মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরি রাজ্য লাভ করেন। তিনি উদ্যমী এবং দক্ষ একেবারেই ছিলেন না। মইজুদ্দিন মৃত্যুর পরে খোয়ারিজম শাহ আগ্রাসী হয়ে ওঠে এবং গজনি দখলের পরিকল্পনা করেন। তিনি তিনজন প্রধান অনুগামী কার্যত তার রাজ্য ভাগ করে নেন এবং তাদের মধ্যে ছিলেন হচ্ছে তাজউদ্দিন ইয়ালদুজ, যিনি গজনি দখল করে নেন এবং আফগানিস্তান ও সিন্ধু মধ্যবর্তী কারাগান সংকুলন এলাকাটা অধিকার করেন। তার জামাতা নাসিরউদ্দিন কুবাচা সিন্ধু অধিকার করেন এবং শাসক হয়ে বসেন, আর হিন্দুস্তানের অধিকর্তা ছিলেন কুতুবউদ্দিন আইবক। ইয়ালদুজ শুধু গজনি নিয়েই সন্তুষ্ট ছিলেন না, তিনি সমগ্র দিল্লি রাষ্ট্রের উপর সার্বভৌমত্ব দাবি করেন। আইবক মধ্য এশিয়ার এই রাজনৈতিক টানাপোড়েন দিয়ে বিব্রত ছিলেন। তিনি ভারতের সুলতানি রাষ্ট্রের সংহতিকরণের কাজে মন দিতে পারেননি। সুলতান হওয়ার পর বেশিরভাগ সময় তিনি লাহোরে কাটিয়েছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং দানশীল ব্যক্তি। প্রভুর প্রতি আনুগত্য নিয়ে তিনি অবিচল ছিলেন। বলা বাহুল্য, গজনির সুলতান মাহমুদ তাকে সুলতান উপাধি দেন। দাবি করা হয়েছে যে তার নামে খুতবা পাঠ করা হয় এবং তার নামে মুদ্রা উৎকীর্ণ করাও চালু করা হয়। তার কোনো মুদ্রা পাওয়া যায়নি, তবে খুতবা পাঠেরও কোনো অকাট্য প্রমাণ নেই বললে মনে করা হয় ইতিহাসে। ক্ষমতা লাভের পর আইবক মাত্র 4 বছর বেঁচে ছিলেন এবং এই 4 বছর তিনি উত্তর পশ্চিম সীমান্ত মধ্য এশিয়ার অস্থির রাজনীতি নিয়েই তিনি ব্যস্ত থেকেছিলেন। ইয়ালদুজের ক্ষমতা, খওয়ারেজিম শাহের চাপ বাড়লে তিনি লাহোরের দিকে
অগ্রসর হন এবং আইবক তাকে প্রতিরোধ করেন। সিন্ধুর অপর পারে তাকে বিতাড়িত করতেও তিনি সক্ষম হন এবং আইবক গজনি জয় করার কথা ভেবেছিলেন, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। গজনি জয় করলে তিনি বৃহত্তর রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এবং খোয়ারেজম শাহের সঙ্গে দ্বন্দ্বে তিনি লিপ্ত হতে পারতেন। ফলে দিল্লির যে সুলতানি নিরাপত্তা সেটাও বিঘ্নিত হতে পারত। তিনি গজনির সার্বভৌমত্ব অস্বীকার করেননি, তবে স্বাধীনভাবে দিল্লির সুলতানি চলতে থাকে। তিনি এর স্বতন্ত্র বিকাশের পথ বেছে নেন এবং হাবিব এবং নিজামী লিখেছেন যে আইবক দিল্লির সুলতানি রূপরেখাটি তৈরি করে দিয়ে গেছিলেন। তিনি দুটি বিজয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন, একটি হলো স্বাধীন স্বতন্ত্র অস্তিত্ব রক্ষা করা এবং অপরটি হলো সীমান্ত নির্ধারণ করা। উচ্চমানের এবং প্রভূত উপাদানের অধিকারী আইবকের চরিত্রে তুর্কিদের সাহসিকতা এবং পার্সিকদের বদান্যতার সংমিশ্রণ লক্ষ্য করা যায়। তার নাম হয়েছিল লাভ বক্স, যার অর্থ ছিল তিনি তুর্কিদের মতো চরিত্র নিষ্ঠুরতার অভাব ছিল না, এবং অন্যদিকে তিনি প্রচুর মানুষকে যেমন হত্যা করেছিলেন ঠিক তেমনি ভাবে তিনি দানশীলতারও পরিচয় দিয়ে গেছিলেন। সেই যুগে অনেক তুর্কি শাসক উদারতা এবং ন্যায় বিচারের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন, অথচ যুদ্ধে এরা ছিলেন ভয়ঙ্কর নিষ্ঠুর। হাসান নিজামী এবং ফখরে মুদারিক দুজনেই তাদের মধ্যে এক সংবেদনশীল পৃষ্ঠপোষক খুঁজে পেয়েছিলেন এবং তাদের রচনায় তার নামের উৎসর্গও করা হয়েছিল। দিল্লি রাজ্য গঠনের বিশদ পরিকল্পনা এবং শক্তির যোগান দিয়েছিলেন কুতুবউদ্দিন আইবক। দিল্লির সুলতানি রূপরেখাটি তিনি হলেন প্রথম রূপকার, যার বৈদেশিক নীতির স্রষ্টাও ছিলেন তিনি। এইভাবে দেখা যাচ্ছেন যে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির প্রিয় কৃতদাস কুতুবউদ্দিন আইবক 1206 থেকে প্রায় 10 পর্যন্ত জীবিত ছিলেন এবং মৃত্যুর পর লাহোরের আমিরদের সমর্থন নিয়ে সুলতান হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন। তরাইনের দুই যুদ্ধ এবং পরবর্তীকালে উত্তর ভারতের সুলতানি রাজত্বের বিস্তারে তার প্রভূত ভূমিকা ছিল। ভারতের রাজনীতিতে তার নিঃসন্দেহ প্রাধান্য ছিল। তিনি মইজুদ্দিনের সহকারী হিসেবে কাজ করেছিলেন, কিন্তু মইজুদ্দিনের মনোনীত উত্তরাধিকার তিনি ছিলেন না, একথা নিশ্চিতভাবেই বলা যায়। নিজ প্রতিভায় তিনি সিংহাসনে বসেন এবং অল্পকাল পরেই তিনি ঘুরের শাসক সুলতান মোহাম্মদ তাকে কৃতদাস থেকে মুক্তি দেন। গোড়াতে মধ্য এশিয়ার রাজনীতি থেকে দিল্লির সুলতানকে মুক্ত করেন এবং ক্ষমতা লাভের পর আইবক মাত্র 4 বছর জীবিত ছিলেন। এই সময় তিনি দিল্লির সুলতানি কাঠামোর পরিকল্পনা সুদৃঢ় করে যান এবং লাহোরের বিভিন্ন সময়কার যিনি তৎকালীন বিশৃঙ্খলাময় পরিস্থিতির সূত্রপাত ঘটাতে চেয়েছিলেন তাদেরকেও তিনি তাদের হাত থেকে তিনি দিল্লি সুলতানি সাম্রাজ্যকে রক্ষা করেন। কিন্তু তার সংক্ষিপ্ত শাসনকালের তাৎপর্য এই যে দিল্লি সুলতানি স্বাধীনভাবে বিকাশের পথ বেছে নিয়েছিলেন এবং তিনি একসঙ্গে লক্ষ টাকা দান করতেন, আবার লক্ষ মানুষকে হত্যা করতেও দ্বিধা করেননি। উদারতা এবং ন্যায় বিচার এই দুয়ের সংমিশ্রণ ঘটেছিল তার প্রতিভার মধ্যে এবং তার পরবর্তীকালে শামসুদ্দিন ইলতুৎমিশ কৃতদাস এবং জামাতা রূপে সুলতানকে শুধু রক্ষাই করেননি এবং এর সম্প্রসারণও ঘটিয়েছিলেন। ইলতুৎমিশ প্রকৃতপক্ষে সুলতানের রাষ্ট্র ব্যবস্থার পত্তন করেছিলেন। তাকে বলা হয় দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা। ইলতুৎমিশের অনেকগুলি সমস্যা ছিল। প্রথমত বলা যায় কুতুবউদ্দিনের মৃত্যুর পর আরাম শাহ নামক এক ব্যক্তি দিল্লির সিংহাসনের দাবি করেন। ইলতুৎমিশ তরাইনের যুদ্ধে তাকে পরাস্ত করেন। ইলতুৎমিশের আরো সমস্যা ছিল। দিল্লির কয়েকজন আমির ইলতুৎমিশের বিরোধিতা করেন এবং ইলতুৎমিশ এদের পরাস্ত করেন। সমকালীন ঐতিহাসিক মিনহাজ জানিয়েছেন যে আরো কয়েকবার তাকে এ ধরনের বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল। মিনহাজের মতে আল্লাহর আশীর্বাদে ইলতুৎমিশ জয়ী হন এবং সমস্ত ইলতুৎমিশ বিদ্রোহগুলো ছিল সেগুলোকে তিনি দক্ষ হাতে দমন করেন। দিল্লি এবং তার অধীনস্থ অঞ্চলগুলি যেরকম কাশী, অযোধ্যা, বদায়ুন, শিবালিক পর্যন্ত তিনি তার অধীনে নিয়ে এসেছিলেন। ভারতের এই সময় 4টি ক্ষমতা কেন্দ্র গড়ে উঠেছিল। দিল্লিতে ইলতুৎমিশ, মুলতান এবং উচকে কেন্দ্র করে নাসিরউদ্দিন কুবাচা এবং খলজির আমিররা দক্ষিণাবতী স্বাধীনভাবেই চলতে থাকে এবং পাঞ্জাবের উপর কুবাচা, তাজউদ্দিন এবং ইলতুৎমিশ তিনজনেই দাবি রেখেছিলেন। পাঞ্জাব এবং সিন্ধু উপত্যকাকে কেন্দ্র করে এই দখল, এই লড়াই প্রায় অনেক দিন ধরে স্থায়িত্ব লাভ করেছিল এবং তিনি এক্ষেত্রে ধৈর্য, কৌশল, কূটনীতির উপরে জোর দিয়েছিলেন। তিনি সুযোগের জন্য অপেক্ষা করেন এবং এখানে সংঘর্ষে জড়িয়ে পড়েননি। ইলতুৎমিশের সঙ্গে ইয়ালদুজের বিরোধিতা হয় এবং এই বিরোধে ইলতুৎমিশ জয়ী হন। ইয়ালদুজ পরাজিত এবং নিহত হন। পাঞ্জাব নিয়ে কুবাচার সঙ্গে ইলতুৎমিশের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কুবাচাকে নিহত হন এবং পাঞ্জাব নিয়ে এই দ্বন্দ্ব কুবাচা নিহত হওয়ার পরে ইলতুৎমিশ পাঞ্জাব অধিকার করেন। মধ্য এশিয়া থেকে চিঙ্গিস খাঁ কর্তৃক বিতাড়িত হয়ে জালালউদ্দিন মাংবার্নি প্রথমে পাঞ্জাবে প্রবেশ করেন এবং তিনি ইলতুৎমিশের সাহায্য প্রার্থনা করেন। ইলতুৎমিশ মঙ্গলদের সঙ্গে বিরোধে লিপ্ত হতে চাননি। তিনি
জালালউদ্দিনের আবেদন বাতিল করে দেন। ইলতুৎমিশ সৈয়দ বংশীয় সৈন্যদের নিয়ে জালালউদ্দিনের বিরুদ্ধে অগ্রসর হন এবং জালালউদ্দিন 1224 খ্রিস্টাব্দে ভারত ত্যাগ করে চলে যায়। চিঙ্গিস ভয়ে তিনি এই অঞ্চল অগ্রসর হননি। চিঙ্গিসের মৃত্যুর পর 1288 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ কুবাচাকে আক্রমণ করেন এবং উচ দখল করে নেন। সংঘর্ষের সময় কুবাচা সিন্ধু নদীতে ডুবে মারা যান এবং মুলতান সিন্ধ উপত্যকা ইলতুৎমিশের রাজ্যভুক্ত হয়। তার নেতৃত্বে সুলতানি রাজ্য অনেকখানি সংহতি লাভ করেছিল। ইলতুৎমিশের দীর্ঘ শাসনকালে সুলতানি রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দিয়েছিল। কনৌজের গড়বল শাসকরা বদায়ুন কনৌজ দখল করে নিয়েছিলেন এবং কাশীতে কতবর রাজপুত সর্দাররা ওই অঞ্চলের অরাজকতা সৃষ্টি করেছিল। দোয়াব এবং অযোধ্যায় হিন্দু সর্দারদের সঙ্গে ইলতুৎমিশের দ্বন্দ্ব জড়িয়ে পড়ে। এইসব অঞ্চলে তখন ঘন ঘন বিদ্রোহ এবং হিন্দু সর্দারদের সঙ্গে ইলতুৎমিশের দ্বন্দ্ব লেগেই থাকতো এবং প্রায় তারা রাজশক্তিকে অগ্রাহ্য করতে বাধ্য হয়। বাংলার বিরুদ্ধে ইলতুৎমিশের দুবার অভিযান পরিচালনা দেখা যায়। গিয়াসউদ্দিন পরাস্ত হয় এবং নিহত হন, কিন্তু বাংলার খলজি মালিকরা সুযোগ পেলেই বিদ্রোহ করতেন। সুলতানি রাজ্যের মধ্যে বিদ্রোহ হয়েছিল গহরবল বংশীয় রাজপুত রাজারা এবং কনৌজ অধিকার করে নিয়েছিল বদায়ুন। কাশীতে তুর্কি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ সংঘটিত হয়। আইবাকের মৃত্যুর পর হিন্দু রাজারা গোয়ালিয়র বায়নাড দুর্গ প্রায় পুনরায় আক্রমণ করেছিল এবং তাদের মধ্যে দিয়ে ক্রমশ দেখা দিয়েছিল যে এই রাজ্যগুলো অধিকার করে নেওয়া। ইলতুৎমিশ সেখানকার দুর্ভেদ্য দুর্গ রণথম্বর অধিকার করে সামন্ত চৌহান রাজাদের অধীনে স্থাপন করেন। আজমিরে তুর্কিদের অধিকার করা হয়ে আসে। এরপর তিনি একে একে বায়ানা গোয়ালিয়র পুনর্দখল করেন এবং গোয়ালিয়র থেকে তিনি বুন্দেলখন্ড এবং মালবের আক্রমণ চালান। তার সেনাপতি মালিক নাসিরউদ্দিন তায়েসি কালিঞ্জার দখল করেন। ভিলসা উজ্জয়িন মালবের উপর আক্রমণ এই সময় চলতে থাকে। জীবনের শেষ দিকে উত্তর পশ্চিম যুদ্ধরত অবস্থায় তার মৃত্যু হয়। ইলতুৎমিশের সবচেয়ে বড় কৃতিত্ব হলো তিনি কুবাচা এবং ইয়ালদুজকে প্রতিহত করে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সংহতি সাধন ঘটিয়েছিলেন এবং মধ্য এশিয়ার রাজনীতি থেকে মুক্ত করে তিনি সুলতানি রাজ্যকে স্বাধীন স্বতন্ত্র রাজ্য হিসেবে বিকাশের পথ তৈরি করে দিয়েছিলেন। শাসক হিসেবে তিনি ছিলেন ধৈর্যশীল, কুশলী এবং দূরদৃষ্টি সম্পন্ন। 1229-এ বাগদাদের খলিফা আর মুস্তাহিন বিল্লাহ তার প্রেরিত দূত তাকে সুলতান হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এতে তার মর্যাদা বৃদ্ধি পায়, তার বংশের কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম হয়। আইবাকের কৃতদাস হিসেবে তিনি রাজনীতিতে প্রবেশ করলেও 2 দশকের মধ্যে তিনি সুলতান রূপে নিজেকে প্রতিষ্ঠা লাভ করেন। এই ঘটনা তার অসামান্য প্রতিভার সাক্ষ্য বহন করে এনেছিল। ইলতুৎমিশ দিল্লি সুলতানি সাংস্কৃতিক নীতির সূচনা ঘটিয়েছিলেন। তার শাসনকালে দিল্লির মুসলিম সংস্কৃতি একটি পীঠস্থানে পরিণত হয়। নতুন রাষ্ট্রের জন্য তিনি আমলাতন্ত্র গঠন করেন এবং এই আমলাতন্ত্রের মধ্যে তুর্কি, অতুর্কি, তাজিক কৃতদাসরাও ছিল। এদের মধ্যে স্বার্থদ্বন্দ্ব পরিচালনা এবং শাসন ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছিল। ইলতুৎমিশ শুধু সুলতানিকেই রক্ষা করেননি, এর সম্প্রসারণও ঘটিয়েছিলেন। খলিফার অনুমোদন নিয়ে তিনি রাজতন্ত্র স্থাপন করলেও রাজনীতিতে তিনি উলেমাদের প্রভাব বিস্তার করতে দেননি। তিনি সুলতানের লক্ষ্য এবং নীতি নির্ধারণ করেছিলেন এবং নিজামী মনে করেন যে আইবাক শুধু দিল্লি সুলতানের রূপরেখার কথাই চিন্তা করেছিলেন, যেখানে ইলতুৎমিশ তাকে দেন ব্যক্তিত্ব, মর্যাদা, লক্ষ্য, পথ, শাসন এবং একটি পৃথক শাসক গোষ্ঠী। 1236 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ইলতুৎমিশ মারা যান। নানা দিক দিয়ে তিনি সাফল্য লাভ করেছিলেন এবং আইবাকের অসম্পূর্ণ কাজকে তিনি সম্পূর্ণতা লাভ করেছিলেন। বিভিন্ন সমস্যা এবং অসুবিধার মধ্যে তিনি সুলতানি রাজ্য গড়ে তোলেন এবং তিনি সুলতানি রাষ্ট্রের সংহতি রক্ষা করেন। এইভাবেই তিনি সুলতানি শাসনকেও সম্প্রসারণের দিকেও নিয়ে যান। তার প্রতিষ্ঠিত নিরঙ্কুশ স্বৈরাচারী রাষ্ট্র পরবর্তীকালে খলজি সাম্রাজ্যবাদের প্রসারে সহায়ক হয় এবং উলেমাদের সঙ্গেও তিনি বিরোধে লিপ্ত না হয়ে কৌশলে সমঝোতার দিকে এগিয়ে যান এবং তার এই রাজত্বই কেবলমাত্র পরবর্তীকালের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া সাহস যোগায়। এবিএম হাবিবুল্লাহ তাই লিখেছেন যে তাকে হয়তো একজন মহান শাসক বলা যাবে না, কিন্তু একথা বললে অত্যুক্তি হয় না যে তিনি একজন অত্যন্ত দক্ষ কুশলী শাসক ছিলেন। এই শিশু রাষ্ট্রকে তিনি কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, তার প্রতিভার মধ্যে দিয়ে তিনি উন্নতির দিকে নিয়ে গেছিলেন এবং দিল্লির সুলতানি সার্বভৌম প্রতিষ্ঠা করেছিলেন এবং তাকে একটা অবিসংবাদী সুলতান ইলতুৎমিশের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল এবং তিনি ছিলেন তার প্রথম শাসক। ইলতুৎমিশের মৃত্যুর পরে তার পূর্বসূরীদের এবং উত্তরসূরীদের মধ্যেকার দ্বন্দ্বের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে 10 বছর ধরে দিল্লিতে রাজনৈতিক অস্থিরতা ছিল। এই 10 বছরের মধ্যে ইলতুৎমিশ 4 জন উত্তরাধিকারী সিংহাসনে বসেন এবং সকলেই আততায়ীর হাতে নিহত হন।
রুকনুদ্দিন, রাজিয়া, বারহাম শাহ এবং মাসুদ। তুর্কি অভিজাতদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব এই সময় লেগেই থাকতো। এই যুগটি ছিল অশান্তি। তুর্কিদের মধ্যে অনেকগুলি উপজাতি ছিল এবং সব উপজাতি ইসলাম ধর্ম গ্রহণ করেনি। মধ্য এশিয়ার মইজুদ্দিনের সঙ্গে মুসলমান ঘুষদের লড়াই চলছিল। মুসলমান তুর্কি উপজাতিদের লোকেরাও পরস্পরের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হতো। ইলতুৎমিশের অভিজাতদের মধ্যে তুর্কিরা যেমন ছিল তেমন ছিল অতুর্কি তাজিকরাও। এরা হলো পারস্যের লোক এবং শাসনের ব্যাপারে দক্ষ। তুর্কিরা ছিল দুর্ধর্ষ যোদ্ধা। শাসন কার্য ভালো রকমই তারা বুঝতো না। ইলতুৎমিশের উজির নিজামুল মুলক জুনাইদি ছিলেন একজন তাজিক এবং যোদ্ধা। তুর্কিরা তাজিককে পছন্দ করতো না, কারণ তারা ছিল কলম পেশা আমলা। উপজাতি আবেগ অনেক সময় তাদের মধ্যে দেখা যেত না এবং ভারতের তুর্কি অভিজাতদের মধ্যে যে যোগাযোগ এবং পারিবারিক বন্ধন তখন যথেষ্ট শক্তিশালী ছিল। সুলতানরা তুর্কি কৃতদাস সংগ্রহ করত এবং তাদের যুদ্ধবিদ্যা এবং শাসনের ব্যাপারে দক্ষ করে তুলেছিল। ইলতুৎমিশের একটি দক্ষ কৃতদাস গোষ্ঠী ছিল যাদেরকে চল্লিসা অর্থাৎ চিহালগানি বলে উল্লেখ করা হয়। ইলতুৎমিশের কৃতদাস হলেও এদের মধ্যে ঐক্য ছিল না। বালানির মতে ইকতা, সৈন্যপদ এবং অসম্মান নিয়ে এদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। কেউ কারো নেতৃত্ব মানত না। এই পটভূমিকায় ভারত ইতিহাসের এক রোমান্টিক চরিত্র রাজিয়ার উত্থান এবং পতন ঘটেছিল। তার সিংহাসন প্রাপ্তির কারণ হলো বদায়ুন, মুলতান, হানসি, লাহোরের শক্তিশালী ইকতাদারদের ইলতুৎমিশের পুত্র রুকনুদ্দিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা এবং উজিরের নিজামুল মুলক বিদ্রোহীদের সঙ্গে যোগদান করা। রুকনুদ্দিন জনপ্রিয়তা হারিয়েছিল কারণ তিনি ক্ষমতা লাভের পর বিলাস ব্যসনে মন দিয়েছিলেন এবং তার মাতা শাহ উতান সব ক্ষমতা দখল করে নিয়েছিল। রুকনুদ্দিন বিদ্রোহ দমনের জন্য রাজধানীর বাইরে গেলে রাজিয়া দিল্লির জনসমর্থন নিয়ে সিংহাসন অধিকার করেন। তিনি প্রচার করেন যে পিতা ইলতুৎমিশ তাকে উত্তরাধিকারী মনোনীত করে যান। সমস্যা হলো তুর্কি অভিজাতরা ইলতুৎমিশের এই মনোনয়ন মেনে নেননি। রাজিয়া ক্ষমতা দখল করলেও তুর্কি অভিজাতদের কোনো শক্তিশালী গোষ্ঠীর সমর্থন তিনি লাভ করেননি। বিরোধীদের মধ্যে দ্বন্দ্বে জিইয়ে রেখে দিয়েছিলেন তিনি ক্ষমতায় টিকে থাকেন। মুলতান, লাহোর, হানসি, বদায়ুন প্রাদেশিক শাসকরা এদের সুলতান হিসেবে মেনে নেননি এবং উজির তার বিরোধিতা করতেও শুরু করে। রাজিয়া এদের কয়েক জনকে নিজের দলে টেনে নেন এবং ক্ষমতা দখল করে রাজিয়া প্রশাসনকে পুনর্বিন্যাস করতে আগ্রহ প্রকাশ করে। রাজিয়ার যে ক্ষমতা দখলের লড়াই সেখানে মিনহাস জানিয়েছেন যে সারা দেশের শান্তি স্থাপিত হয় এবং রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পেয়েছিল। লক্ষণাবতী থেকে দেবল পর্যন্ত সমস্ত মালিক এবং আমিররা রাজিয়ার কর্তৃত্ব মেনে নিয়েছিল। রাজিয়া পুরুষের পোশাক পরে রাজকার্য পরিচালনা করতেন। হাতির পিঠে চড়ে তিনি দিল্লির রাজপথে বের হতেন। বোরখা ত্যাগ করেছিলেন এবং গোঁড়া মুসলিমদের মধ্যে বিরোধিতা দেখা দিয়েছিল, তবে দিল্লির জনসমর্থন তখনও তার পক্ষেই ছিল। দিল্লি এবং প্রদেশের অভিজাতরা একাংশ তার বিরোধিতায় নেমেছিল। এই বিরোধিতার কারণ হলো অভিজাতদের একাংশ মালিক ইয়াকুত নামে একজন হাবসি কৃতদাসের তার প্রিয় পাত্র হয়ে উঠেছিল। রাজিয়া তাকে আমির আকুর নিযুক্ত করলে তুর্কি অভিজাতরা ক্ষুণ্ণ হয়। তুর্কি অভিজাতরা মনে করেন যে রাজিয়া একটি বিরোধী শক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। রাজিয়ার সঙ্গে ইয়াকুতের অন্তরঙ্গতার অভিযোগ উঠেছিল এবং অবশ্য এর কোনো ভিত্তিই ছিল না। আসল কথাই ছিল রাজিয়া দৃঢ়তার সঙ্গে শাসনের রাজ ধরেছিল এবং ক্ষমতা নিজের হাতেই রেখেছিলেন এবং লাহোরের গভর্নর কবির খান তার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেন। রাজিয়া সৈন্যবাহিনী নিয়ে লাহোরে উপস্থিত হন এবং কবির খানের আত্মসমর্পণ করেন। তিনি তাকে সুলতানের ইকতাদার নিযুক্ত করেন। এরপর তাকে গভর্নর আলতুনিয়ার তার বিরুদ্ধে চালিত করেন। আলতুনিয়া দিল্লির তুর্কি অভিজাতদের মদত পেয়েছিলেন। তুর্কি অভিজাতরা বিদ্রোহ করে ইয়াকুতকে হত্যা করেন এবং রাজিয়া বন্দী। ষড়যন্ত্রকারীরা বহরাম শাহকে সিংহাসনে বসান এবং রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করে সিংহাসন পুনরুদ্ধারের চেষ্টা করলেও সেটা ব্যর্থ হয়। পথে দস্যুদের হাতে তিনি নিহত হন। রাজিয়ার করুণ পরিস্থিতিতে এবং দিল্লির তুর্কি অভিজাতদের ক্রমবর্ধমান শক্তির স্বাক্ষর বহন করে। মিনহাস রাজিয়ার ভূয়সী প্রশংসা করে লিখেছেন যে শুধু মহিলা হবার জন্যই তিনি রাজনীতিতে ব্যর্থ হন। তিনি লিখেছেন যে তিনি ছিলেন একজন বিজ্ঞ শাসক এবং দয়াল, ন্যায় পরায়ণ এবং প্রজা কল্যাণকামী। যুদ্ধবিদ্যায় তিনি যথেষ্ট পারদর্শিতা অর্জন করেন। তুর্কি অভিজাতদের ষড়যন্ত্রের জন্য তিনি ব্যর্থ হন, তবে তার উত্তরাধিকারীরাও কেউ সফল হতে পারেনি। 1240 থেকে 46 পর্যন্ত দিল্লির তুর্কি অভিজাতরা ক্ষমতায় দ্বন্দ্বে মেতে উঠেছিল। রাজতন্ত্র এবং অভিজাততন্ত্রের মধ্যে দ্বন্দ্ব চলেছিল। ইলতুৎমিশের বংশধরদের সুলতান হিসেবে মেনে নিলেও তারা ক্ষমতা নিজেদের হাতেই রাখতে চেয়েছিল। তাদের ইচ্ছে মতো
আইতিকিন রহমানের ডায়েবে নিযুক্ত হন। তাছাড়া ছিল উজির এবং মুজাফিররাও। এইভাবে দেখা যাচ্ছে যে রাজিয়ার সময়ও অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব এবং কৃতদাসদের মধ্যে দ্বন্দ্ব অব্যাহতই ছিল। ইলতুৎমিশের পৌত্র এই সময় নাসির উদ্দিন মাহমুদকে সিংহাসনে বসিয়ে নিজে নায়েব হয়ে যান। মাহমুদ রাজকার্যে আগ্রহী ছিলেন না, তিনি ধর্মকর্ম নিয়ে কাটাতেন। 1246 থেকে 87 দীর্ঘকাল বলবান ছিলেন সমগ্র রাষ্ট্রীয় ক্ষমতার উত্তর অধিকারী। প্রথম 20 বছর তিনি ছিলেন নায়েব এবং তারপরে অর্থাৎ 1266 থেকে 87 পর্যন্ত তিনি ছিলেন সুলতান। ইলতুৎমিশ পরিবারের রাজপুত্রদের সকলকেই তিনি হত্যা করেন। যদিও বলবান একজন অভিজ্ঞ রাজনীতিক ছিলেন, ক্ষমতা লাভের অব্যবহিত পরেই তিনি বহু সমস্যার সম্মুখীন হন। তার সময় প্রথম সমস্যা ছিল রাষ্ট্র এবং সুলতানের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা করা, রাজতন্ত্রের মর্যাদাকে ফিরিয়ে আনা। ইলতুৎমিশের মৃত্যুর পর তার কৃতদাস অভিজাতদের ক্ষমতা দখলের প্রয়াস চালিয়েছিল। সুলতানরা এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ইলতুৎমিশের উত্তরাধিকারীরা শক্তিশালী অভিজাতদের সামনে ছিল অসহায়। রাজতন্ত্রের মর্যাদা এই সময় ক্ষুণ্ণ হয়। ইলতুৎমিশের শেষ বংশধর নাসির উদ্দিন মাহমুদ রাষ্ট্র ক্ষমতার অধিকারী ছিলেন না। বলবান প্রকৃতপক্ষে রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়ে বসেন এবং বলবান সুলতান হয়ে উপলব্ধি করেন যে রাজতন্ত্রের মর্যাদা পুনরুদ্ধারের প্রয়োজন আছে। অভিজাততন্ত্রের ক্ষমতার অবসান ঘটানো দরকার। বলবান ছিলেন একজন ধুরন্ধর বাস্তববোধ সম্পন্ন নেতা। তিনি উপলব্ধি করেন সুলতানের বর্তমান অবস্থার সাম্রাজ্যের সম্প্রসারণ সম্ভব নয়। সুলতানের মধ্যে শান্তি এবং শৃঙ্খলার প্রতিষ্ঠা না করে রাজ্য বিস্তারের জন্য আগ্রাসন চালানো ঠিক হবে না। সুতরাং বলবান সম্প্রসারণ সংহতি সাধনের জন্য তিনি তার রাষ্ট্রনীতির হিসেবে গ্রহণ করেন। তার সমস্যা হলো দিল্লির সুলতানের নিরাপত্তা ব্যবস্থা করা এবং তার সংহতি সাধন করা। অন্যান্য সব সমস্যা একসঙ্গে যুক্ত হয়ে তারা মনে হয়েছিল। উত্তর পশ্চিমে মঙ্গলরা পশ্চিম পাঞ্জাব অঞ্চলের ঘাঁটি নির্মাণ করেন এবং বলবানের মনে হয়েছিল এদের আরো অগ্রগতি এবং প্রতিহত করা দরকার। পূর্ব দিকে বাংলার অধীন হয়ে যায় এবং এর ফলে দিল্লি সুলতানের আধিপত্য স্থাপত্যের প্রয়োজন হয়। বাংলার বিদ্রোহ অন্যদিকে অনুপ্রাণিত করতে থাকে। দোয়াব, মালব, বুন্দেলখণ্ড এবং রাজস্থানের হিন্দুরাও দিল্লি সুলতানের বিরুদ্ধে আগ্রাসী হয়ে ওঠে। এদের প্রতিরোধ করার জন্য দরকার ছিল এবং শাসক হিসেবে বলবান হলেন এক কেন্দ্রীভূত সরকারের প্রতিষ্ঠাতা। দিল্লি তিনি মনে করতেন যে একটি শক্তিশালী দৈবানুগৃহীত বংশানুক্রমে রাজতন্ত্রের পরিচালনা করা প্রয়োজন এবং শুধুমাত্র যিনি আভ্যন্তরীণ এবং বৈদেশিক সমস্যার সমাধান করে সুলতানিকে রক্ষা করতে পারবে। এজন্য তিনি পরিকল্পিত দৈবানুগৃহীত নিয়ন্ত্রণহীন নিরঙ্কুশ রাজতন্ত্রের কথা ঘোষণা করেছিলেন। বলবান মনে করতেন যে রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি এবং তিনি কারো কাছে দায়বদ্ধ নন। অভিজাত তন্ত্র কখনো রাজতন্ত্রের সমকক্ষ হতে পারে না এবং তাই জন্য তিনি রাজতন্ত্রের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য আড়ম্বরপূর্ণ রাজসভা গঠন করেন, পাইবাস এবং সিজদা প্রবর্তন করেন এবং সুলতান হিসেবে বলবান সর্বদা রাজসভায় গাম্ভীর্য বজায় রেখেই চলতেন। ভীষণ দর্শন দেহরক্ষাকারী উন্মুক্ত তরবারি হাতে তাকে পাহারা দিত। শোভাযাত্রায় এরা তার সঙ্গে থাকতো। এইসব তিনি পরিকল্পিতভাবেই করেছিলেন জনগণের মধ্যে বিস্ময় এবং সন্ত্রাস সৃষ্টি করার জন্য। ক্ষমতা ও সম্পদ দেখিয়ে বলবান জনগণের আনুগত্য আদায় করতে চেয়েছিলেন। শুধু সাধারণ প্রজারাই নয়, অভিজাত এবং রাইরা তার সম্পদ এবং শক্তি দেখে অভিভূত হয়ে যায়। সিংহাসন আরোহণের পর বলবান মদ্যপান ত্যাগ করেন এবং অভিজাতদের তা করতে বাধ্য করেন। শক্তিশালী অভিজাততন্ত্রকে ধ্বংস করার জন্য তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। এরা ছিল তার ক্ষমতার পক্ষে বিপজ্জনক। এদের কয়েকজন তার হাতে নিহত হন এবং অন্যান্যরা ক্ষমতা হারায়। বলবান কখনো অভিজাততন্ত্রকে ক্ষমতা ভাগ করে নিতে দেননি। তার আত্মীয় সে যুগের বিখ্যাত বীর যোদ্ধা শের খানকে তিনি বিষ প্রয়োগ করে হত্যা করেন। তুর্কিদের তিনি রাষ্ট্রের উচ্চ পদগুলোকে বসিয়ে দিয়েছিলেন এবং সব তুর্কি তাজিকরা পদচ্যুত হয়। কোন সাধারণ ব্যক্তি উচ্চ পদ পেত না। হিন্দু ও ধর্মান্তরিত মুসলিমরা তার প্রশাসনে স্থান লাভ করেছিল। বলবান দেখেছিলেন যে তার প্রশাসন রয়েছে 33 জন অভিজাত ব্যক্তি, এরা সকলেই কর্মচ্যুত হন। পারস্যের প্রবাদ পুরুষ আফরাসিতার বংশীয় বলে বলবান নিজের পরিচয় দেন। সব নিম্ন বর্গের মানুষকে তিনি ঘৃণা করতেন। তার উজির নিজামুল মুলক ছিলেন তার তাঁতি পরিবারের লোক, এজন্য তিনি অনেক সুযোগ সুবিধা হারিয়েছিলেন। এসব সত্ত্বেও বলা যায় শাসন ব্যবস্থার সঙ্গে বেশ কিছুটা অতুর্কি তাজিক যুক্ত ছিলেন। তুর্কিরা সমগ্র প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারেনি। বলবান বিচারের ক্ষেত্রে ছিলেন ন্যায়পরায়ণ। কোন রকম বৈষম্য তিনি গ্রহণ করেননি এবং এখানে তার লক্ষ্যই ছিল রাজতন্ত্রকে বিচার ব্যবস্থার মাধ্যমে
সকলের উপরে স্থান প্রদান করা। অযোধ্যা এবং বদায়ুন গভর্নরের সঙ্গে তিনি শান্তি দেন এবং শৃঙ্খলা ভঙ্গের জন্য তিনি তাদেরকে হত্যাও করেন। বারানি জানিয়েছেন যে তার বিচার ব্যবস্থা ন্যায় পরায়ণতা এবং জনগণের প্রতি সহানুভূতি তার শাসনকে জনপ্রিয় করে তুলেছিল। অভিজাত অনভিজাত ধনী দরিদ্র উচ্চ নীচ সকলেই তার কাছে ন্যায় বিচার পেত। তার গুপ্তচর বারিদরা তাকে রাষ্ট্রের সব ঘটনা জানাতেন এবং তিনি সেই মতো প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতেন। প্রজাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি ছিলেন কঠোর এবং উদার নীতির এক মিশ্রণ। তিনি মনে করেন যে অধিক ধনসম্পদ ও অসহ্য দারিদ্র উভয় অশান্তি নিয়ে আসে। তিনি কর স্থাপনের ক্ষেত্রে সহনশীল মধ্যপন্থা অনুসরণ করতে থাকেন। ইকতাদার হিসেবে তিনি কৃষক, দরিদ্র এবং অসহায় মানুষদের নানা সাহায্য করেন। সুলতান হিসেবে তিনি মহিলা, শিশু, দুর্বল, দরিদ্র, বৃদ্ধ এবং অশক্ত মানুষদের সেবার ভার নেন। সৈন্যবাহিনীর অত্যাচার থেকে তিনি দরিদ্র মানুষদেরকেও রক্ষা করেন। সে যুগে মনে করা হতো সৈন্যবাহিনী হলো রাষ্ট্রের স্তম্ভ। কেন্দ্রীভূত এবং স্বৈরাচারী রাষ্ট্রের প্রয়োজন হতো এক শক্তিশালী বাহিনী। বলবান তার নেতৃত্বে একটি কেন্দ্রীয় সৈন্যবাহিনী গঠন করেছিলেন এবং সৈন্যবাহিনী সম্প্রসারণের ঘটিয়ে দক্ষ অফিসার নিয়োগের করা হয়। ইকতার রাজস্ব থেকে কেন্দ্রীয় বাহিনী এবং তার উত্তরাধিকারদের বেতন প্রদান করা হতো। এদের কর্মক্ষম রাখার জন্য বলবান এই বিশাল বাহিনী শিকারে যেতেন। কেন্দ্রীয় বাহিনী ছাড়া বলবানের ইকতাদারদের অধীনে প্রাদেশিক বাহিনী ছিল। তার বাহিনীতে অশ্ব এবং বস্তি বাহিনীর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। মধ্য এশিয়া থেকে অভিবাসন বন্ধ হলে আফগান, ভারতীয়, মুসলমান এবং হিন্দুরা বলবানের বাহিনীতে স্থান পেয়েছিল। সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও বলবান সাম্রাজ্য বিস্তারের কথা ভাবেননি। মঙ্গল আক্রমণের সম্ভাবনা সবসময় ছিল, এজন্য রাষ্ট্রের সংহতি সাধনের কথাই তিনি গুরুত্ব দিয়েছিলেন। বারানি জানিয়েছেন যে বলবান রাষ্ট্রের মর্যাদা এবং কর্তৃত্বের পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন। তার কঠোর নীতির জন্য তিনি উচ্চ নীচ সকলে তার শাসন ক্ষমতাকে ভয় পেত। এইভাবে আজমির আর নগর ছিল তুর্কিদের অধীনে এবং এর বাইরে রাজস্থান ছিল স্বাধীন। যমুনার দক্ষিণে বুন্দেলখণ্ড, চান্দেল, বাঘেলা এবং ধরবা রাজপুতরা ছিল শক্তিশালী। বলবান বেরার বাঘেলা শাসনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিল এবং কিছু সম্পদ অধিকার করে নেন। বদায়ন এবং সম্বলের সাথে করে রাজপুতরা বিদ্রোহ করেছিল। বলবান এদের পরাস্ত করে তুর্কি আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। মানবে তিনি একটি অভিযান পরিচালনা করেন এবং সম্পদের লোভে রাজ্য বিস্তারে তার লক্ষ্য ছিল না। সীমান্তে তুর্কীয় অভিজাতরা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিল। কুলরুস তুর্কিরা সল্ট রেঞ্জ এরকম প্রয়াস চালিয়েছিল। সুলতান মুলতান এবং সিন্ধু অঞ্চলে এরকম প্রয়াস চালিয়েছিল এবং একই সময় তারা মঙ্গলদের বিরুদ্ধে লড়াই করেছিল। এসব অভিজাতদের উপর দিল্লির সুলতানি রাজ্য কার্যত নিয়ন্ত্রণ ছিল না, নামমাত্র লাহোর সুলতানিদের মধ্যে ছিল। বলবান বিপাশা বরাবর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন এবং পাঞ্জাবের বেশিরভাগ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সিন্ধুর স্থানীয় শাসকরা দিল্লির কর্তৃত্ব মানত না। অনেকে মঙ্গলদের সঙ্গে গোপন সম্পর্ক স্থাপন করেছিল এবং কয়েকজন মঙ্গলদের আধিপত্য স্বীকার করে দিল্লির আধিপত্য থেকে মুক্তি পেতে চেয়েছিল। ইলতুৎমিশ এবং বলবান উভয় সুলতান সিন্ধু এবং মুলতানের উপর দিল্লির আধিপত্য বজায় রেখেছিল। দিল্লির সুলতানি সাম্রাজ্যের কাছে বাংলা ছিল একটি বড় সমস্যা। লক্ষণাবতীর শাসকরা বাংলা এবং বিহার শাসন করত এবং তারা সর্বদাই দিল্লির আধিপত্য মেনে নিত, কিন্তু সুযোগ পেলেই আবার তারা নিজেদের স্বাধীন সত্তার প্রকাশ ঘটাতো। বাংলার গভর্নররা আসাম, ওড়িশা এবং রাঢ় বঙ্গের উপরও নিজেদের কর্তৃত্ব জাহির করতে শুরু করে দেয় এবং বাংলার শাসকরা ছিল উচ্চাকাঙ্ক্ষী। অযোধ্যা পর্যন্ত তাদের সম্প্রসারণ ঘটে। বলবানের উত্তরাধিকাররা মাত্র 3 বছরের জন্যই শাসন করত। বগুড়া খানের পুত্র কায়কোবাদ এই সময় সুলতান হন। তিনি অত্যন্ত বিলাসী ছিলেন এবং দিল্লির কোতোয়াল নিজামুদ্দিন ছিল আসল শাসক। তুর্কি অভিজাতদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হলে তার পতন ঘটে। সারা দেশে অরাজকতা এবং অশান্তি দেখা দিয়েছিল। সীমান্তে খলজি সেনাপতি জালালউদ্দিন দিল্লিতে এসে ক্ষমতা দখল করেন। কায়কোবাদের শিশু পুত্র শামসুদ্দিন কায়ামুসকে হত্যা করে তিনি খলজি শাসনের প্রতিষ্ঠা করেন। এই ঘটনা খলজি বিপ্লব নামে পরিচিত। বলবানের বংশ বেশিদিন ক্ষমতা লাভ করতে পারেনি। কে এম নিজামী বলবানের অনেকগুলি দুর্বলতার কথাও স্বীকার করে নিয়েছিলেন। শৃঙ্খলাবদ্ধ সরকার প্রতিষ্ঠার জনতার কর্তৃত্ব ছিল। রাজ্যের মধ্যে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, তবে তার তুর্কিদের আধিপত্য স্থাপনের নীতি সুবিধার চেয়ে বেশি অসুবিধাজনক ছিল।
তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল সামরিক ক্ষেত্রে। 6 বছর ধরে তিনি বাংলার বিদ্রোহ দমন করেন এবং রাজপুতদের বিরুদ্ধে আগ্রাসী হতে পারেননি এবং মঙ্গলদের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য লাভ করতেও তিনি পারেননি। সেখান থেকে অভিবাসন বন্ধ হয়ে যায় এবং আবার বালবান অতুর্কিদের উচ্চ পদেও বসাতে চাননি। নিজামী লিখেছিলেন যে বালবান পুলিশি কর্তব্য আইন শৃঙ্খলা রক্ষার কাজ সম্পন্ন করেছিলেন এবং কোনো নতুন আইন তিনি প্রণয়ন করেননি। তিনি সক্ষম হন এবং বালবান একজন সুদক্ষ যোদ্ধা, শাসক এবং রাষ্ট্রনেতা হিসেবে আজও স্মরণীয়। শিশু মুসলিম রাষ্ট্রের দুঃসময়ে তিনি একে সযত্নে রক্ষা করেছিলেন। মধ্যযুগের ইতিহাসে এই জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। বালবানের মহান শাসক ছিলেন না, তবে দিল্লির মামিলুক সুলতানদের মধ্যে তিনি ছিলেন অন্যতম প্রধান এবং ব্যক্তিত্ব সম্পন্ন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মামিলুক বংশীয় সুলতানের গিয়াসউদ্দিন বালবান দীর্ঘ 40 বছর শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন। প্রথম 20 বছর তিনি ছিলেন তার জামাতা নাসিরউদ্দিন মাহমুদের উজির। পরের 20 বছর তিনি ছিলেন সুলতান। অশীতিপর বৃদ্ধ সুলতান মৃত্যুশয্যায় অভিজাত আমিরদের অনুরোধ করেছিলেন এবং যেন তার প্রিয় জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদের পুত্র কায় খসরুকে সিংহাসনে বসানো হয়। শক্তির রাজনীতির ন্যায় নীতির ধার ধারে না। তাই 1287-তে সুলতান গিয়াসউদ্দিন বালবানের মৃত্যু হলে তার শেষ ইচ্ছাও বাতিল হয়ে যায়। বালবানের বন্ধু দিল্লির কোতোয়াল ফখরুদ্দিনের ষড়যন্ত্রে খসরু উত্তর পশ্চিমে মুলতান প্রদেশ প্রেরিত হয়। বালবানের দ্বিতীয় পুত্র বুগরা খানের পুত্র মইজুদ্দিন কাইকোবাদ সিংহাসন দখল করে নেয়। মাত্র 17 বছর বয়সে কাইকোবাদ সুলতান হয়। শান্ত, রুচিশীল এবং উদার প্রকৃতির এই যুবক পিতামহের কঠোর শাসনে পালিত হন এবং বিলাস বসন থেকে তার দূরে সরিয়ে রাখা হয়। কাইকোবাদের আকস্মিকভাবে এক বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হয়ে বসেন। তার দরবারে গায়ক, গায়কী, নর্তক, নর্তকীর ভিড় পেরে গেছিল। কাইকোবাদের বিলাস ব্যসন জীবনের পরিণতি ক্রমশ দেখা যায় যে বালবান প্রতিষ্ঠিত দক্ষ শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং এই সুযোগে কোতোয়াল ফখরুদ্দিনের জামাতা মালিক নিজামউদ্দিন সুলতানকে বিলাসবহুল মগ্নে রেখে তিনি শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নেন এবং দেশ শাসনের সব দায়িত্ব নিজের হাতে তুলে নেন। মালিক নিজামউদ্দিন তার স্ত্রী সুলতানি দখল করার জন্য ষড়যন্ত্র শুরু করে দেন। তার ধারণা হয়েছিল বিলাসী সুলতান মঈনুদ্দিন অসুস্থ হয়ে অল্পকালের মধ্যেই মারা যাবেন। তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মুলতানের গভর্নর বালবানের পৌত্র কায় খসরুকে তিনি গুপ্ত হত্যার ব্যবস্থাও করেন। নিজামউদ্দিন ষড়যন্ত্রপ্রিয় এবং উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি নিজ শাসক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রেখেছিলেন। তার মৃত্যুর পর দিল্লির শাসন পরিচালনার জন্য কোনো যোগ্য ব্যক্তি ছিল না। পিতার শত উপদেশ সত্ত্বেও সুলতান মির্জা মঈনুদ্দিন কাইকোবাদের চরিত্রের কোনো পরিবর্তন ঘটেনি। অবিরাম মদ্যপান এবং তার স্বাস্থ্য আরো অবনতির দিকে চলে যায় এবং প্রশাসনের বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়। এই সংকটজনক মুহূর্তে সুলতান সামানার গভর্নর জালালউদ্দিন ফিরোজ খলজিকে দিল্লিতে ডেকে পাঠান। তাকে নতুন উপাধি দেওয়া হয় এবং শায়েস্তা খাঁ যুদ্ধমন্ত্রীর পদ এবং বরানের জাগির তাকে দেওয়া হয়। এই নিয়োগের পাশাপাশি তুর্কি অভিজাত মালিক আইতমার কাছান এবং মালিক আইতমার সুরখা মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এরা ছিলেন বালবানের বংশের প্রতি অনুগত তুর্কি অভিজাত। জালালউদ্দিন ছিলেন একজন দক্ষ সেনানায়ক এবং প্রশাসক। অল্পকালের মধ্যেই তুর্কি অভিজাতরা তার সম্পর্কে ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে এবং কারণ তিনি ছিলেন খলজি গোষ্ঠীভুক্ত। খলজিদের অতুর্কি মনে করা হয় এবং সুলতানের আরো শারীরিক অবনতি ঘটলে রাজদরবারে রেষারেষি এবং দলাদলি ক্রমশই বাড়তে থাকে। তুর্কিরা মঈনুদ্দিনের শিশুপুত্র শামসুদ্দিন কায়ানুসকে সিংহাসনে বসিয়ে শাসন পরিচালনা করতে থাকেন। উচ্চ পদগুলো অভিজাতদের মধ্যেই বন্টন করা হয়। জালালউদ্দিন তুর্কি অভিজাতদের বিদ্বেষপূর্ণ মনোভাবকে লক্ষ্য করে দিল্লির নিকটবর্তী বাহারপুরে গিয়ে আশ্রয় নেয়। জালালউদ্দিন দিল্লি ত্যাগ করলে তুর্কি অভিজাতরা তার পশ্চাৎ ধাবন করেন। তুর্কি খলজিদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়। তুর্কি নেতা কাছান এবং সুরখা নিহত হন এবং জালালের অনুচররা দিল্লিতে প্রবেশ করে এবং শিশু সুলতান শামসুদ্দিনকে বাহারপুরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার দিল্লির জামাতা, অভিজাত এবং সমগ্র দিল্লির আম জনতা হতভম্ব হয়ে পড়ে। তারা বাহারপুরের আক্রমণ পরিকল্পনা করেছিল, কিন্তু কোতোয়াল ফখরুদ্দিনের পরামর্শ অনুযায়ী এই পরিকল্পনা বাতিল হয়। 1290-এ 1 ফেব্রুয়ারি জালালউদ্দিন প্রেরিত গুপ্ত হত্যা ঘটে। অসুস্থ সুলতান মঈনুদ্দিন কাইকোবাদকে হত্যা করা হয় এবং তার মৃতদেহ যমুনার জলে নিক্ষেপ করা হয়। এই ঘটনায় অল্পদিন পরে জালালউদ্দিন তার অনুচরদের নিয়ে দিল্লিতে প্রবেশ করেন এবং সিংহাসন দখল করে। শিশু শামসুদ্দিনকে কারাগারে পাঠানো হয়।
এবং সেখানে তার মৃত্যু হয়। শামসুদ্দিন কায়ুস ৩ মাসের কয়েকদিন নামমাত্র সুলতান ছিলেন এবং বারানি লিখেছেন যে দিল্লির অভিজাতরা এই পরিবর্তনকে মেনে নিতে পারেনি। তারা নতুন সুলতানকে অভিনন্দন জানিয়েছিল। 1290 খ্রিস্টাব্দে খলজিদের ক্ষমতা দখলের ঘটনাকে খলজি বিপ্লব বলে উল্লেখ করা হয়। দিল্লির জনতা অভিজাতরা খলজিদের সমর্থন লাভ করেনি, কারণ তাদের ধারণা হয়েছিল অভিজাতরা ছিল অতুর্কি। বারানি লিখেছেন যে খলজিরা ছিল অন্য জাতিগোষ্ঠীর লোক। ফিরিস্তে এবং বদায়ুনি উভয় মনে করেন খলজিরা ছিল তুর্কি। আফগানিস্তানের হেলমান্দ নদীর উভয় তীরবর্তী খলজি নামে পরিচিত ছিল। এই অঞ্চলে যেসব তুর্কি বসবাস করত তারা খলজি নামে পরিচয় লাভ করে। চেঙ্গিস খানের আগে থেকে খলজিদের উল্লেখ পাওয়া যায়। ঐতিহাসিক রবার্টি এবং মধ্য এশিয়ার বিশেষ বার্থলদো খলজি তুর্কি অভিজাতভুক্ত বলেই মনে করেন এবং খলজিরা ছিল তুর্কি, গজনি, ঘুরির ভারত আক্রমণের সময় তারা ভারতে প্রবেশ করে। মধ্য এশিয়ার মঙ্গল আক্রমণের তীব্রতা বাড়লে এরা ভারতে অধিকার করে এবং অধিক সংখ্যায় ক্রমশ প্রবেশ করতে থাকে এবং ভারতে ক্রমশ তাদের অধিকার সুনিশ্চিত হয়। অধ্যাপক কিশোরী শরণ লাল খলজি বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করেছেন এবং তিনি বলেছেন যে এই বিপ্লবের তাৎপর্য ছিল সুদূর প্রসারী। খলজি বিপ্লব ভারতের রাজনীতিতে অবিরাম যুদ্ধ বিগ্রহ সাম্রাজ্যবাদ বিস্তারের সূচনা করে। খলজিরা শুধু উত্তর ভারতই নয় সন্তুষ্ট ছিল না, দক্ষিণ ভারতের উপরও তাদের আধিপত্য স্থাপন করেছিল। এই বিপ্লবের ফলে প্রশাসনিক ক্ষেত্রে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল। সুলতানের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ছিল অভিজাততন্ত্র, উলেমা সম্প্রদায় এবং সৈন্যবাহিনী। খলজি সুলতানরা অভিজাতরা এই সময় পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করেন এবং এদেশীয়দের অভিজাতদের তন্ত্রে স্থান দেন। তুর্কিদের অভিজাত পদ আর এক চেটিয়া ছিল না। এই সময় সুলতানি শাসনের উপর উলেমাদের প্রভাব ছিল। উলেমারা সুলতানদের পরামর্শদাতা হিসেবে কাজ করতেন। আলাউদ্দিন উলেমাদের উপর খর্ব করেন এবং খলজি শাসনের রাজস্ব এবং সৈন্যবাহিনীর ক্ষেত্রে অনেকগুলি সংস্কারও তিনি প্রবর্তন করেন। ডক্টর কে এস লাল খলজি বিপ্লবের গুরুত্ব এবং তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন। তার মতে এই বিপ্লব শুধুমাত্র একটি নতুন রাজবংশ প্রতিষ্ঠা করেনি, অনেকগুলি পরিবর্তনও ঘটিয়েছিল। সতীশ চন্দ্র মনে করেন যে এই বিপ্লবের ফলে তুর্কিদের সিংহাসনে বসতে দেখে দিল্লির জনতা স্তম্ভিত এবং বিস্মিত হয় এবং বারানি খলজিদের জন্য অন্য জাতির লোক বলেই মনে করতেন। তার এই ধারণা সঠিক নয়, কারণ খলজিরা ছিল তুর্কিদের একটি শাখা। খলজিদের অভ্যুত্থানের সবচেয়ে বড় তাৎপর্য হলো এই যে খলজি বিপ্লবের মধ্য দিয়ে শাসক গোষ্ঠীর অনেকখানি সম্প্রসারিত হয়েছিল এবং তুর্কি, তাজিক, ভারতীয়, মুসলমান, হিন্দু সকল শাসক গোষ্ঠী এই সময় স্থান পেয়েছিল এবং বিপ্লব হলো তুর্কি অভিজাতদের বিরুদ্ধে অতুর্কিদের প্রতিবাদ। সামরিক অভ্যুত্থান ঘটিয়ে খলজিরা ক্ষমতা দখল করেছিল এবং শক্তির প্রয়োগ ঘটিয়ে খলজিরা ক্ষমতায় টিকেছিল। জনসমর্থন, অভিজাত এবং উলেমাদের সমর্থনের উপর তারা নির্ভর করত। এইভাবে খলজি বিপ্লবের মধ্যে দিয়ে আলাউদ্দিন সুদক্ষ সৈন্যবাহিনীর জন্য মঙ্গলরা ভারতে প্রবেশ করতে পারেনি এবং অন্য কোনো দুর্বল শাসক ক্ষমতায় অধিষ্ঠিত থাকলে দিল্লির মঙ্গলদের অধিকারেই চলে যেত। এবং আলাউদ্দিন খলজির সময় দেখা যাচ্ছে যে দিল্লির সুলতানি সাম্রাজ্য ইলপারি তুর্কিরা যে 84 বছর ধরে সুলতানি শাসন পরিচালনা করেছিলেন, পরবর্তী 30 বছর ছিল খলজিদের শাসন। বারানি খলজিদের অতুর্কি বলেই উল্লেখ করেছিলেন। সম্প্রতিকালে গবেষণা প্রমাণ করছে যে খলজিরা হলো তুর্কিদের একটি শাখা। খলজিদের উত্থানে সমাজের নতুন শ্রেণীর ক্ষমতার অংশীদার করেছিল। জালালউদ্দিন খলজি শাসন ব্যাপারে সংকীর্ণ এবং জাতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করেননি। তুর্কি, তাজিক, হিন্দুস্তানি সকলকেই তিনি শাসন কার্যে ব্যবস্থা করে দেন। জালালউদ্দিন নতুন শাসন নীতি প্রবর্তন করেন এবং এইভাবে দেখা যায় সর্বশ্রেণীর মানুষের সমর্থন এবং সদিচ্ছার উপর ভিত্তি করে রাষ্ট্র নির্ভর করে। শাসন হবে জনকল্যাণকামী, কাউকে আঘাত না করাই ছিল এই শাসন কার্যের মূলনীতি। বলবনের আত্মম্ভরিতা এবং উৎপীড়নের নীতি থেকে তিনি দূরে সরে আসেন এবং ধর্মভীরু মুসলমান হলেও তিনি হিন্দুদের ধর্মান্তরকরণ, সম্মানহানির ঘটনা নিয়ে অনুসরণ করতে যাননি। আলাউদ্দিন খলজি হলেন সুলতানের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তার আসল নাম আলী বুসরাম এবং আলাউদ্দিন নামে তিনি খ্যাত। সিংহাসন বসার পর তার অনেকগুলি কঠিন সমস্যার মধ্যে পড়তে হয়। তিনি তার প্রজাদের কাছে ছিলেন অপ্রিয়, কারণ তিনি তার পিতৃব্যকে হত্যা করে ক্ষমতা দখল করেন। বেশ কিছু জালালি অভিজাত তার প্রতি অসন্তুষ্ট ছিলেন এবং জালালউদ্দিন জ্যেষ্ঠ পুত্র এবং দক্ষ শাসক আরকালি খান পাঞ্জাব, মুলতান, সিন্ধু স্বাধীন শাসক ছিলেন। তারা ভ্রাতা পদচ্যুত শাসক সুলতান ইব্রাহিম, কয়েকজন জালালি অভিজাত এবং আহমদ চা তার কাছে আশ্রয় নেয়। এরা যে কোনো সময় আলাউদ্দিনের বিরোধিতা করতে পারত।
দোয়াব এবং অযোধ্যার অঞ্চলে প্রজা এবং সামন্তরা সুযোগ পেলে বিদ্রোহ করবে এরকম সম্ভাবনাও দেখা যেত। উত্তর পশ্চিম খোকরা ছিল খলজিদের শত্রু। অন্যদিকে মঙ্গলরা ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের সুযোগ খুঁজছিল। দূরবর্তী বাংলা, বিহার এবং ওড়িশার স্বাধীন বা আধা স্বাধীন শাসকরা ক্ষমতায় ছিল। মালব বুন্দেলখণ্ডের রাজপুতরা ছিল শক্তিশালী, রাজস্থান ছিল এই সময় স্বাধীন। গুজরাট সহ দক্ষিণ ভারতের মুসলিমরাও এই সময় প্রভাব মুক্ত ছিল। তাছাড়া সুলতানের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার কাজেও তারা ছিল প্রয়োজনীয়। শাসনের উন্নতি ঘটিয়ে সাম্রাজ্যের মধ্যে শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠাও তারা করেছিল। আলাউদ্দিন ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী দক্ষ শাসক। শাসন ও সাম্রাজ্যের সম্প্রসারণের জন্য তিনি কয়েকটি উচ্চ পরিকল্পনা গ্রহণ করেন। সিংহাসনের সব দাবিদারকে তিনি ধ্বংস করেন এবং সব ষড়যন্ত্র বিদ্রোহ তিনি ব্যর্থ করে দেন। সাফল্যে উৎসাহিত হয়ে তিনি সিকান্দার ইসানি উপাধি গ্রহণ করেন। খুতবায় তা পাঠ করেন এবং মুদ্রায় তা উৎকীর্ণ করেন। তিনি বিশ্বজয়ের স্বপ্ন দেখেন এবং একটি নতুন ধর্মমত প্রতিষ্ঠার কথাও তিনি ভেবেছিলেন। বন্ধু কোতোয়াল আলাউল মুলকের পরামর্শদাতা, তিনি এসব উচ্চাশা ত্যাগ করেন। ভারতে একটি বিশাল শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলার তিনি প্রকল্প গ্রহণ করেন। এইভাবে দেখা যাচ্ছেন যে আলাউদ্দিন দিল্লির প্রথম সুলতান যিনি শাসনের ক্ষেত্রে ইসলামের নিয়ম নীতি অনুসরণ করেননি। বারানি বায়নার কাজী মুকিসুদ্দিনের সঙ্গে তার কথোপকথনের পরিচয় আছে, যার থেকে রাষ্ট্র এবং ধর্ম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। হিন্দুদের সঙ্গে তিনি সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দেখা যায় যে এই সময় আমি জন্মসূত্রে মুসলমান এরকম ভাবেও তাকে পরিচয় দেওয়া হয়েছিল। তিনি নিজেকে খলিফার প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন, কিন্তু কখনো খলিফার স্বীকৃতি লাভের চেষ্টা করেননি। উলেমারা তার রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারত না। রাষ্ট্রের অধীনে ছিলেন ধর্ম, তিনি ধর্মকে রাষ্ট্রের ব্যাপারে হস্তক্ষেপ করতে দিতেন না। এমন নয় যে তিনি হিন্দুদের প্রতি উদার ছিলেন। আসল লক্ষ্য ছিল নিরঙ্কুশ স্বৈরাচারী রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করা। তার ক্ষমতার উপর কোনো ধরনের নিয়ন্ত্রণ তিনি পছন্দ করেননি। তিনি বিশ্বাস করতেন যে সুলতানের ইচ্ছাই হলো আইন, সুলতান সকলের উপরে। তার পূর্বসূরি জালালউদ্দিনের মতো আলাউদ্দিন প্রজা মঙ্গলকামী শাসনে বিশ্বাসী ছিলেন। তিনি বিশ্বাস করতেন এই ধরনের নীতি রাষ্ট্রকে দুর্বল করে দেবে। যুগের ধর্মের সঙ্গে তিনি সংগতিপূর্ণ ছিলেন এবং বলবারের সন্ত্রাসের রাষ্ট্রনীতি তার পছন্দ ছিল। শাসনের গোড়ার দিকে কয়েকটি অভ্যুত্থানের ঘটনা ঘটে। দিল্লির উপকণ্ঠে বসবাসকারী নব্য মুসলমানরা বিদ্রোহ করে। তারা আত্মীয় আকাত খান অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে নেয়। অযোধ্য এবং বাদেওনের শাসকরা বিদ্রোহ করেছিল। দিল্লিতে হাজি মহল বিদ্রোহ করলে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। আলাউদ্দিনের সাফল্যের সঙ্গে এসব বিদ্রোহ দমন করতে ব্যক্ত করা হয়। ভবিষ্যতে বিদ্রোহের সম্ভাবনা দূর করার জন্য আলাউদ্দিন কয়েকটি প্রতিকারমূলক ব্যবস্থা নেন। এক কলমের আঁচড়ে তিনি সব রাষ্ট্রীয় অনুদান, পেনশন ইত্যাদি বাতিল করে দেন। মিল্ক, ইনাম, ইদারত, বরফ, জমি তিনি অধিকার করে নেন। এসব বিভিন্ন গোষ্ঠীর মানুষকে তিনি পুরস্কার হিসেবে দেওয়া হতো। রাষ্ট্রীয় রাজকর্মচারীদের রাষ্ট্রের প্রাপ্য কঠোরভাবে আদায়ের নির্দেশ দেওয়া হয়। সমকালীন তথ্যসূত্র থেকে জানা যায় যে সুলতানের আদেশ এমন কঠোরভাবে পালন করা হতো যে রাজকর্মচারী, বণিক, ব্যাংকার ছাড়া আর কোনো হাতে সম্পদ ছিল না। এর ফলে জনগণ জীবিকা অর্জন নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে এবং যে তারা আর বিদ্রোহের কথাই ভাবতে পারেনি। আলাউদ্দিনের দ্বিতীয় প্রধান প্রশাসনিক কাজ ছিল গুপ্তচর ব্যবস্থার পুনর্গঠন। অভিজাত এবং রাষ্ট্রের প্রধান ঘটনাবলী সুলতান গুপ্তচরদের মাধ্যমেই জানতে পারতেন। তার তৃতীয় পদক্ষেপ হলো মদ্যপান বন্ধ করা। দিল্লিতে উত্তেজক পানীয়, নেশা দ্রব্য বিক্রয় তিনি বন্ধ করে দেন। যারা বিধি ভঙ্গ করবেন কঠোর শাস্তি তাদেরকে প্রদান করা হয়। আলাউদ্দিন নিজেও মদ্যপান ত্যাগ করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেন। তবে তার প্রয়াস সত্ত্বেও দিল্লিতে মদ্যপান পুরোপুরি বন্ধ হয়নি। সুলতান বাস্তব পরিস্থিতি বুঝে বেসরকারি স্তরে মদ্য তৈরি এবং বিক্রির অনুমতি দেন। তার রাজনৈতিক লক্ষ্য পূরণ হয়। তিনি অভিজাতদের গৃহে সামাজিক মেলামেশা বন্ধ করে দেন। তার অনুমতি না নিয়ে তারা নিজেদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারত না। আলাউদ্দিনের কর এবং রাজস্ব নীতি দেশি স্বৈরতন্ত্র পরিমণ্ডল তৈরি করে দিয়েছিল। তার অর্থের প্রয়োজন ছিল। বিদ্রোহ দমন, মঙ্গলদের প্রতিরোধ এবং সাম্রাজ্য বিস্তারের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হতো। এজন্য তিনি উচ্চ হারে কর আদায় করেন। রাজস্ব কর্মচারীদের তার দাবি অনুযায়ী কর আদায় করেছিলেন। তিনি কঠোর প্রকৃতির শাসক ছিলেন। মঙ্গলদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। পিতৃব্য জালালউদ্দিনের মতো তিনি বিশ্বাসী করতেন যে বিশুদ্ধ ইসলামিক রাষ্ট্র ভারতের সম্ভাবনা গড়ে উঠবে এবং সেই সময় দিল্লির সুলতানি সাম্রাজ্য রক্ষা পাবে। ইউনিট
3-তে এসে আমরা দেখতে পারবো যে সমস্ত রাজার কথা, অর্থাৎ খলজি বংশ পর্যন্ত যে সমস্ত রাজার উল্লেখ আমি করলাম, সেখানে ইউনিট 3-তে এসে তাদের রাজ্য জয় অর্থাৎ তাদের সাম্রাজ্য সম্প্রসারণ নীতি কিভাবে এগিয়েছিল এবং সম্প্রসারণ নীতি কোন পথে গিয়েছিল, অর্থাৎ 1206 থেকে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা, 1290 পর্যন্ত দিল্লির সুলতানি বিস্তার ঘটেছিল। ইলবারি তুর্কিরা দিল্লির সুলতানের সংহতি রক্ষার কাজে নিযুক্ত হয়েছিলেন। প্রথম 100 বছর ধরে সুলতানিরা বিস্তার না হবার বিভিন্ন কারণ ছিল এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই বিস্তার নীতি চরমে পর্যায়ে পৌঁছে। আলাউদ্দিন ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী সাম্রাজ্যবাদী শাসক। মঙ্গল আক্রমণ প্রতিহত করে তিনি সৈন্যবাহিনী এবং শাসন ব্যবস্থাকে পুনর্গঠন করেন। এরপরে তিনি দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারত জয়ের পরিকল্পনা করেন। কে এস লাল লিখেছেন যে আলাউদ্দিন ইসলাম ধর্ম প্রচারের জন্য বা তার গৌরব বৃদ্ধির জন্য দক্ষিণে অভিযান পাঠাননি। সুলতান ধর্মদর্শ থেকে রাষ্ট্রদর্শকে পৃথক করেছিলেন এবং জালালউদ্দিন খলজির পরবর্তীকালে আলাউদ্দিন খলজি যখন সিংহাসন আরোহণ করেন, তখন তার একমাত্র লক্ষ্য ছিল যে বিপুল ঐশ্বর্য খ্যাতির দ্বারা প্রভাবিত হওয়া এবং ধন যশ লাভের জন্য তিনি দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারতের অভিযান প্রেরণ করেন। 1296 খ্রিস্টাব্দে দেবগিরি আক্রমণ করে তিনি প্রচুর ধনরত্ন লাভ করেন। কে এস লাল মনে করেন যে দেবগিরি সোনা দিয়ে তিনি মসনদ দখল করবেন। দক্ষিণের রাজাদের মধ্যে বিরোধ তাকে ওই অঞ্চলের অভিযান চালাতে উৎসাহিত করে। এই সময় দাক্ষিণাত্য এবং সুদূর দক্ষিণে 4টি রাজ্য ছিল। এই রাজ্যগুলি ধন সম্পদের খাতিরে সারা ভারত ছড়িয়ে পড়ে। বিন্ধ্য পর্বতমালার ঠিক দক্ষিণ পশ্চিমে ছিল দেবগিরি রাজ্য। যাদব বংশীয় এই রাজ্যের রাজা ছিলেন কাকতীয় গণপতি বংশীয় প্রতাপ রুদ্রদেব। তার রাজধানী ছিল বরদঙ্গল। দেবগিরি রাজ্যের দক্ষিণ পশ্চিম দিকে কর্ণাটক রাজ্য ছিল এবং দ্বার-সমুদ্র রাজ্য হৈসল বংশীয় রাজা তৃতীয় বীরবলমের রাজত্ব ছিল। একেবারে সুদূর দক্ষিণে ছিল পাণ্ডবদের রাজ্য। মুসলমান ঐতিহাসিকরা একে মাবার বলে উল্লেখ করেছিল এবং এর রাজধানী ছিল মাদুরাই। সিংহাসন নিয়ে দুই পাণ্ডব রাজপুত্র বীর পাণ্ডব এবং সুন্দর পাণ্ডবের মধ্যে দ্বন্দ্ব লিপ্ত হয়। 1308-এ আলাউদ্দিন এখানে দুটি সৈন্যদল প্রেরণ করেন। গুজরাটে পরাজিত শাসক কারণ দক্ষিণের বাগলানা অঞ্চলে নিজের অধিকার বজায় রেখেছিলেন, তিনি পরাস্ত হন। যুগ্ম বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর। রামচন্দ্র পরাস্ত হয় এবং আত্মসমর্পণ করেন। আলাউদ্দিন দাক্ষিণের বিজিত রাজ্য তার রাজ্যভুক্ত করেননি। দেবগিরি ছিল আলাউদ্দিন দাক্ষিণাত্যের রাজ্য এবং অভিযানগুলি পরিচালনা করেন। রাজপুত রাজাদের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। দক্ষিণে তা সম্প্রসারিত হয়। 1309 খ্রিস্টাব্দে মালিক কাফুর তেলেঙ্গানার রাজ্যটি আক্রমণ করে। পূর্বের এক ব্যর্থ অভিযানের স্মৃতি মুছে ফেলার জন্য এখানে অভিযান পাঠানো হয়। বারাঙ্গল দুর্গের পতন হলো। রাজা 1310 খ্রিস্টাব্দে শান্তি চুক্তি করতে বাধ্য হন। সঞ্চিত সম্পদ হাতি ঘোড়া মালিক কাফুরের হাতে তুলে দিয়ে তিনি স্বায়ত্ত শাসনের অধিকার পান। তেলেঙ্গানা জয় করে মালিক কাফুরকে দ্বার সমুদ্র আক্রমণের জন্য প্রস্তুত হন। দেবগিরি থেকে বেরিয়ে তিনি দ্বার সমুদ্রের দিকে এগিয়ে যান। রাজা এই সময় পাণ্ডব রাজা আক্রমণ করে। দেবগিরির নতুন রাজা বিল্লামা বিদ্রোহী হলে মালিক কাফুরের দেবগিরি দুর্গ সহ এ রাজ্যের বেশ কিছু অঞ্চল তার দখলে চলে আসে। দক্ষিণের রাজ্যগুলির উপর সামরিক এবং কূটনৈতিক চাপ বজায় রাখার জন্য তিনি অধিগ্রহণের নীতি গ্রহণ করেন। অর্থ এবং মর্যাদা লাভ ছিল আলাউদ্দিনের দাক্ষিণাত্য নীতির উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূরণ সম্ভব হয়। তিনি অর্থ এবং রাজনৈতিক গৌরব লাভ করেন। দক্ষিণের রাজ্যগুলি সাম্রাজ্যভুক্ত করে তিনি সামরিক ঝুঁকি নেননি এবং সাম্রাজ্য বিস্তার না করে তিনি ধনসম্পদ কর আনুগত্য আদায় করেছিলেন। মুবারক খলজি দেবগিরি এবং বারাঙ্গল পুনরায় জয় করেন। গিয়াসউদ্দিন তুগলক দক্ষিণের সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেন এবং তার নির্দেশে পুত্র উলুগ খাঁ বারাঙ্গল আক্রমণ করেন। তিনি বারাঙ্গল জয় করে সরাসরি সাম্রাজ্যভুক্ত করেন এবং বারাঙ্গলের নতুন নাম হয় সুলতানপুর। 1323 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন মাবার রাজ্যের রাজধানী মাদুরাই অধিকার করেন এবং এই অঞ্চলে দিল্লির সুলতানির অন্তর্ভুক্ত হয়। 1328 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক কর্ণাটকের অভিযান পাঠিয়ে ওই অঞ্চলের সুলতানি রাজ্যভুক্ত করে নেন। দিল্লি থেকে অনেক দূরে এক বিশাল অঞ্চল সুলতানি রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এই যুগে শুধু দিল্লি অঞ্চল শাসন করা ছিল দুরূহ কাজ। আলাউদ্দিন খলজি দক্ষিণের রাজ্যগুলো জয় করে এক বিশাল সাম্রাজ্য গঠন করেন। উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণের সমুদ্র পর্যন্ত তার সাম্রাজ্যের বিস্তার লাভ করে। তবে তার সাম্রাজ্যের মধ্যে ভারতের সব অঞ্চল ছিল না। অযোধ্যা, ওড়িশা প্রভৃতি অঞ্চলগুলো কিন্তু তার সাম্রাজ্যের মধ্যেই পড়ত। এছাড়া বিহার, কাশ্মীর তার সাম্রাজ্যভুক্ত হয়। এই রাজ্যগুলো জয় করে তার সাম্রাজ্যভুক্ত করেনি।
কর এবং আনুগত্য নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন এবং এই কর আনুগত্য তিনি বেশি দিন লাভ করেননি। তিনি পেয়েছিলেন রাজনৈতিক গৌরব এবং প্রচুর সম্পদ। কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রথম খণ্ডে সাইমন ডিগবি লিখেছেন যে আলাউদ্দিন অপরিমিত স্বর্ণ সম্পদের অধিকারী হন। বারানি জানিয়েছেন যে পান্ডব রাজ্য থেকে মালিক কাফুর 96,000 মতো সেনা সংগ্রহ করেন। আলাউদ্দিন খাঁটি সোনা এবং রূপোর মুদ্রা বাজারে প্রবর্তন করেন। তিনি বাজারের বিনিময় মুদ্রার কোনো অভাব ছিল না। এই সম্পদ নিয়ে তিনি শক্তিশালী সৈন্যবাহিনী পোষণ করেন। এগুলি মঙ্গল আক্রমণ প্রতিরোধ এবং আভ্যন্তরীণ বিদ্রোহ দমনে সহায়ক হয়। সুলতানি রাষ্ট্র শুধু গৌরব লাভ করেনি, আর্থিক দিক থেকেও এই সময় শক্তিশালী ছিল। এইভাবে খলজি শাসনের শেষ পর্যায়ে এসে দেখা যায় যে খলজি বংশের হাত ধরে সুলতানি সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটেছিল। আলাউদ্দিনের শেষ জীবনে তীব্রতম ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিয়েছিল। তার প্রিয় সেনাপতি মালিক কাফুরের ক্ষমতা লিপ্ত হয়ে উঠেছিল। তিনি যুবরাজ খিজর খানকে বন্দী করে দেন এবং অন্ধ করে দেন। আলাউদ্দিনের মৃত্যুর পর এক শিশুকে সিংহাসনে বসিয়ে তিনি ক্ষমতা নিজের হাতে রাখেন। কিন্তু 1 মাসের মধ্যেই তিনি ক্ষমতাচ্যুত হন এবং মুবারক খলজি ক্ষমতা দখল করেন। তিনি দাক্ষিণাত্য ও গুজরাট অভিযান করেন এবং বারানি জানিয়েছেন যে তিনি দুশ্চরিত্রের ছিলেন। বর্দু নামে এক সদ্য ধর্মান্তরিত সম্প্রদায়কে তিনি শাসন ব্যবস্থায় স্থান দেন। এদের নেতা খসরু মালিক তাকে হত্যা করেন সিংহাসন দখলের জন্য। সীমান্তের দক্ষ সামরিক নেতা গিয়াসউদ্দিন তুগলক বদরুদের সরিয়ে ক্ষমতা দখল করেন। তিনি মাত্র 5 বছর শাসন ক্ষমতায় ছিলেন। গিয়াসউদ্দিন তার পুত্র মোহাম্মদ বিন তুগলক আলাউদ্দিনের বিজিত রাজ্য সাম্রাজ্যভুক্ত না করার নীতি অনুসরণ করেননি। আনুগত্য এবং কর নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না। বারানি জানাচ্ছেন যে পিতা এবং তার পুত্র দুজনের খুবই উচ্চাকাঙ্ক্ষী ছিল। মোহাম্মদ বিন তুগলক 1 ইঞ্চি ভূমিও তার সাম্রাজ্যের বাইরে রাখতে চাননি। বারানি আরো জানিয়েছেন যে নতুন কোন অঞ্চল বিজিত হলে মোহাম্মদ বিন তুগলক তার রাজস্ব নির্ধারণের ব্যবস্থা করতেন। শাসন ছিল কেন্দ্রীভূত এবং সারা ভারতবর্ষ ছিল শাসনাধীন এবং প্রশাসনিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছিল। বারানি তার আভ্যন্তরীণ সমকালীন ঐতিহাসিক 2টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রথমটি ছিল জনগণের সুখ স্বাচ্ছন্দ্য এবং তুলনামূলকভাবে গিয়াসউদ্দিন তুগলক ছিলেন নরমপন্থী এবং জনকল্যাণকামী শাসক। অত্যাধিক কর বসিয়ে তিনি দেশকে ধ্বংস করতে চাননি, উন্নতির পথে তিনি অগ্রসর হতে চেয়েছিলেন। হিন্দুদের এমন ভাবে কর স্থাপনের কথা বলেছিলেন যাতে তারা অতি ধনী হয়ে বিদ্রোহ করতে না পারে, আবার একেবারে নির্ধন হয়েও তাকে যেন চাষবাস করতে না হয়, এবং এই দুয়ের মধ্যপন্থা রূপে তিনি কিন্তু এগিয়ে গিয়েছিলেন। উলেমারা হিন্দুদের নিধন করত এবং অসম্মানের মধ্যে নিক্ষেপ করার পক্ষপাতী ছিলেন। মোহাম্মদ বিন তুগলক ছিলেন একজন বিদ্বান এবং পরিশীলিত মানুষ। দর্শন, অঙ্কশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, কাব্য এবং সাহিত্যে তিনি ছিলেন পারদর্শী। বারানি তাকে যুক্তিবাদী বলে উল্লেখ করেছিলেন। তিনি হিন্দু, যোগী এবং জৈন সন্তদের সঙ্গে মেলামেশা করতেন। ধর্ম এবং বিশ্বাসের জন্য কাউকে তিনি আঘাত করার মধ্যে তিনি যুক্তি খুঁজে পাননি। বারানি নিজে উলেমা ছিলেন। তিনি জানাচ্ছেন যে মোহাম্মদ পয়গম্বর এবং সুলতান হতে চেয়েছিলেন। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। মোহাম্মদ সুফি দরবেশের শ্রদ্ধা এবং আজিমুদ্দিন মঈনুদ্দিনের সমাধিতে তিনি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। বহু সুফি সাধকের সমাধিতে তিনি স্মৃতিসৌধ নির্মাণ করে দেন। দিল্লিতে নিজামুদ্দিনের অন্তিম ইচ্ছা অনুযায়ী সমাধিটি তৈরি হয় এবং মোহাম্মদের উদার প্রাকৃতিক মানুষ ছিলেন এবং তিনি জৈন মন্দির পরিদর্শন করেন এবং তিনি নিষ্কট ভূমি দান করেন। হিন্দুদের হোলি উৎসবেও তিনি যোগ দেন। বারানি মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলির উল্লেখ করেন। এগুলিকে প্রশাসনিক এবং রাজনৈতিক, অর্থনৈতিক, কৃষি সংক্রান্ত ভাগে ভাগ করা হয় এবং দ্বিতীয় শ্রেণীতে ছিল মুদ্রা সংস্কার এবং রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা। এগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিল, এজন্য এগুলিকে সুস্পষ্টভাবে বিভক্ত করা যায় না। সুলতানের প্রথম বিতর্কিত পরিকল্পনাটি ছিল দিল্লি থেকে দেবগিরিতে সিংহাসন স্থানান্তর। নাগরিকদের অনিচ্ছা সত্ত্বেও তিনি এই কাজটা করেন এবং দাক্ষিণাত্য দক্ষিণ ভারত ছিল বিদ্রোহ প্রবণ। এখানে মুসলিম উপনিবেশ স্থাপিত হলে ওই অঞ্চল ভালোভাবে শাসন করা যাবে, মুসলমান শাসন স্থায়িত্ব লাভ হবে। এবং নিজামী দেখিয়েছেন যে মোহাম্মদ বিন তুগলক দিল্লি ত্যাগ করেননি, দৌলতাবাদকে তার দ্বিতীয় রাজধানীতে পরিণত করেছিলেন। ইবন বতুতা বারানি সুলতানের রাজধানী স্থানান্তরের অতিরঞ্জিত বর্ণনা প্রদান করেছিলেন এবং তারা জানিয়েছেন যে সুলতানের দিল্লির সব আদিবাসীকে 1700 মাইল পথ হেঁটে দৌলতাবাদের দিকে যেতে বাধ্য করা হয়। সুলতান মোহাম্মদ বিন তুগলক ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী সাম্রাজ্যবাদী শাসক। বারানি জানিয়েছেন যে সুলতান খোরাসান এবং ইরাক জয় করার জন্য একটি বিশাল সৈন্যবাহিনী গঠন করেন।
মঙ্গল নেতা তার মধ্য এশিয়ার পশ্চিম এশিয়া জয় করার জন্য অনুপ্রাণিত করেন। ইরান এবং ইরাকের রাজনীতির সঙ্গেও তিনি পরিচিত লাভ করেছিলেন। হিমাচল প্রদেশের কুলু এবং কাংড়া অঞ্চল হলো করাচির এখানকার শাসক সুলতানের আধিপত্য মানত না। এই অঞ্চলের ইবন বাতুতার লেখা থেকে অনুমান করা হয় চীনাদের অনুপ্রবেশ ঘটেছিল। সুলতান এই অঞ্চলে শুধু 10,000 সৈন্য পাঠিয়েছিলেন। দুর্ভাগ্যবশত শীতের খাদ্যাভাব এবং পার্বত্য অঞ্চলের রুক্ষ তা উপজাতিদের আক্রমণে সুলতানি বাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তবে কিছুকাল পরেই ওই অঞ্চলের শাসক সুলতানের সঙ্গে চুক্তিবদ্ধ করতে রাজি হন। বারানি আসিম এবং ইবন বতুতা সুলতানের রাজস্ব বৃদ্ধির পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। সাম্রাজ্য বিস্তার, শাসন এবং অন্যান্য পরিকল্পনার জন্য সুলতানের অর্থের প্রয়োজন ছিল। দোয়াব ছিল সুলতানিদের সবচেয়ে সমৃদ্ধতম অঞ্চল এবং দুটি কারণে সুলতান ওই অঞ্চলের রাজস্ব বৃদ্ধির কথা ভেবেছিলেন। ওই অঞ্চল থেকে বাড়তি রাজস্ব ওই অঞ্চলের রাজস্ব বৃদ্ধির কথা ভাবেন এবং বাড়তি রাজস্ব সংগ্রহ করা যায় এবং বিদ্রোহ প্রবণ কৃষকরা শায়েস্তা হয়। এই পরিকল্পনা অযৌক্তিক ছিল না। এই পরিকল্পনার ত্রুটি হলো যে সময় কর ধার্য করা হয় তা একেবারে উপযুক্ত ছিল না। বারানি জানিয়েছেন যে ওই অঞ্চলে তখন দুর্ভিক্ষ চলছিল, কৃষক সমাজে ক্ষতিগ্রস্ত হয়েছিল, খরা চলেছিল, চাষাবাদ বন্ধ ছিল, জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছিল। কৃষকেরা সুলতানের আদেশে বিরোধিতা করতে চাননি, তাদের বাড়তি কর দেওয়ার ক্ষমতা ছিল না। কৃষকরা দোয়াব ছেড়ে উত্তরে পার্বত্য অঞ্চলে পালিয়ে যায়। সমগ্র অঞ্চলে জনশূন্য হয়ে পড়ে। সুলতান তার ভুল বুঝতে পারে এবং কৃষকদের পুনর্বাসনের জন্য কয়েকটা জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এইভাবে আলোচনার সুবিধার জন্য তার শাসনকালকে আমরা তিনটি ভাগে ভাগ করি: 1324 থেকে 35, 36 থেকে 45 এবং 45 থেকে 51। প্রথম পর্বে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিশাল সাম্রাজ্যের সংহতি সাধনের কাজে তিনি নিযুক্ত হন। পরে তিনি কর্ণাটকের কাম্পিল তিনি শুধু জয় করেন এবং মুলতান এবং লক্ষ্ণৌবতী বিদ্রোহ তিনি দমন করেন। সিন্ধুর বিদ্রোহ দমন করাও সম্ভব হয়। রাজধানী স্থানান্তর, খোরাসান, করাচির অভিযান, মুদ্রা সংস্কারের পরও সুলতানের মর্যাদা অটুট ছিল। তিনি ছিলেন চীনা, ইরাক এবং উজবেক শাসকদের সমকক্ষ। দ্বিতীয় পর্বে দোয়াবে দুর্ভিক্ষ হয় এবং মাবার বরঙ্গল দার সমুদ্র বিদ্রোহ করে বাংলার বিদ্রোহ করে তিনি স্বাধীন হয়ে যায়। অর্থ এবং জনসম্পদের অভাবে দূরবর্তী অঞ্চল দিল্লির সঙ্গে তিনি শাসন কার্যে ব্যর্থ হয়েছিলেন। এইভাবে দেখা যাচ্ছে যে শেষ পর্বে ইজারাদারি ব্যবস্থার জন্য কারা ছিল বিদার, মালব এবং গুজরাটের অশান্তি দেখা যায় এবং অভিজাতরা বিদ্রোহ করে। তা সত্ত্বেও সুলতান মর্যাদা অটুট রাখে এবং এই বিদ্যান সুলতান ব্যক্তিগত জীবনে ছিলেন নিষ্কলঙ্ক এবং তার ছিল অসাধারণ স্মৃতিশক্তি এবং বুদ্ধি। এইভাবে তিনি সমগ্র সুলতানি যুগকে একটি পরস্পর বিরোধী গুণাবলীর মিশ্রণের উল্লেখ পাওয়া যায়। সুলতানের অনেক গুণেই ভূষিত হলেও তার অভাব ছিল এবং সাধারণ জ্ঞানের পরিমিতি ছিল এবং তার মানসিক অবস্থার বোঝার মতো ধৈর্য তার ছিল না। সেই যুগে বিচ্ছিন্নতাবাদী জনগণের মানসিক অবস্থা, দুর্ভিক্ষ এবং প্লেগের মহামারী, মরক, প্রকৃতির অভিশাপ, এই ব্যক্তিগত ত্রুটি সুলতানের ব্যর্থতার ক্ষেত্রে পথ প্রশস্ত করে দিয়েছিল। এখানেই আজকের ঐতিহাসিক আলোচনা যেখানে শেষ করছি এবং পরবর্তীকালে পুনরায় আবার আমাদের দেখা হবে। নমস্কার।